সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাকিনা আহমেদ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবার প্রতি শুভ কামনা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সুশাসনের ধারণা ও সংজ্ঞা। সুশাসন এই শব্দটি সর্বপ্রথম 1989 খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংক প্রথম ব্যবহার করেছিল। সর্বপ্রথম বিশ্ব ব্যাংক সুশাসন শব্দটি ব্যবহার করেছিল। তো সুশাসন, শাসন শব্দটির পূর্বে সুপ্রত্যয় যোগ করে সুশাসন শব্দটির প্রয়োগ ঘটানো হয়েছে। তো সুশাসন বলতে আমরা কি বুঝি? সুশাসন হচ্ছে নির্ভুল, দক্ষ এবং কার্যকরী একটা শাসন। 2000 সালে বিশ্ব ব্যাংক সুশাসনের 4টি স্তম্ভের কথা বলেছে। 4টি বিষয়ের উপরে সুশাসন নির্ভর করে দাঁড়িয়ে আছে। তো এই 4টি বিষয় কি? দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। যখন কোনো শাসন ব্যবস্থায় আমরা এই 4টি বিষয় দেখব, তখন আমরা মূল এই 4টি বিষয় যদি আমরা কোনো রাষ্ট্রে দেখি, তখন আমরা বুঝবো যে সেখানে সুশাসন বজায় আছে। তো সুশাসন আসলে এটাকে আমরা একক কোনো ধারণা দিয়ে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারবো না। ধারণাটা আসলে একটা বহুমাত্রিক ধারণা। তো সুশাসন নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু শাসন কাকে বলে সেটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি। তো পরিবার, সমাজ, রাষ্ট্র এইগুলো হচ্ছে মানুষ সভ্যতার বিবর্তনের ফল। এগুলো আস্তে আস্তে বিবর্তন হয়ে পরিবার, সমাজ, এরপর রাষ্ট্র, এভাবে করে বিবর্তন হয়ে তো বর্তমান রূপ পরিগ্রহ করেছে। তো যুগের পর যুগ বিভিন্ন ধাপ, বিভিন্ন শক্তি, বিভিন্ন উপাদানের সমন্বয়ে এইসবের উদ্ভব ঘটেছে বা এগুলোর আবির্ভাব হয়েছে। তো যখন সব সংগঠন গড়ে উঠেছে, মানব জীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার একটা পথ তৈরি হয়েছে। যে এগুলো আসলে এই সংগঠনগুলো মানুষ গড়ে তুলেছেই হচ্ছে মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা প্রদানের জন্য। একে তো মানুষ সামাজিক জীব, সে সঙ্গপ্রিয়, একা থাকতে পছন্দ করে না, সে সঙ্গী পছন্দ করে, সঙ্গপ্রিয়তা আছে মানুষের। তো সেই দিকটা তো ছিল যে মানুষের জীবনে শান্তি, আরেকটা দিক ছিল মানুষের নিরাপত্তা। তো মানুষ যখন সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত হয়। তো এসব চিন্তা করে মানুষ আসলে তোমার পরিবার, সমাজ, রাষ্ট্র এই সংগঠনগুলো গড়ে তুলেছে। তো এই সকল সংগঠনের সদস্য যারা ছিল, তাদের পারস্পরিক যে সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্ক নির্ধারণ এবং আচরণ নিয়ন্ত্রণের জন্য একসময় কী হয়েছে, একটা শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। তো আদিম যুগে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় শাসন ব্যবস্থা প্রবর্তনের মূল লক্ষ্যই ছিল হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। তো এইদিকে প্লেটো, অ্যারিস্টটল, ইবনে খালদুন প্রমুখ দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীগণ বিশ্বাস করতেন যে উত্তম জীবন গড়ে তোলার জন্যই হচ্ছে রাষ্ট্রের সৃষ্টি বা রাষ্ট্রের অস্তিত্বই হচ্ছে মানুষকে উত্তম জীবন গড়ে দেওয়ার জন্য। তো শাসন বলতে আমরা আসলে বুঝি হচ্ছে জনগণ কিভাবে শাসিত হয়, কিভাবে রাষ্ট্রীয় বিষয়ে পরিচালিত হয়, কিভাবে দেশের রাজনীতি আবর্তিত হয় এবং একই সাথে সকল প্রক্রিয়া কিভাবে লোক প্রশাসন ও আইনের সাথে সম্পর্কিত, সেই বিষয়টাই হচ্ছে গভর্নেন্স বা শাসন। তো ওই দিক আবার অন্যদিকে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে শাসন ব্যবস্থাকে বা গভর্নেন্সকে কি বলেছে? শাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গভর্নেন্স। তো
শাসন বা গভর্নেন্সের সংজ্ঞা দিতে গিয়ে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কি বলেছে যে শাসনের প্রক্রিয়া, শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে চিহ্নিত করা হয়েছে। তো মানুষের সার্বিক উন্নয়নের জন্য একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য যে ক্ষমতার প্রয়োগের পদ্ধতি সেটাই হচ্ছে গভর্নেন্স বা শাসন। তো এই গেল শাসন। তো শাসনের সাথে সুপ্রত্যয়টি যোগ করে বা গভর্নেন্সের সাথে গুড শব্দটি যোগ করে সুশাসন ধারণা বা গুড গভর্নেন্স ধারণার উদ্ভব হয়েছে বা এই শব্দটি বা এই শাসন ব্যবস্থার উদ্ভব ঘটেছে। তো সুশাসনের সংজ্ঞা দিতে গিয়ে তোমার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দাতা সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের সংজ্ঞা তুলে ধরেছেন, তারা বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। তো সুশাসন সম্পর্কে বিশ্বব্যাংক সুশাসন শব্দটির আবির্ভাব বিশ্বব্যাংকের মাধ্যমেই হয়েছে বা সুশাসন শব্দটার প্রথম বিশ্বব্যাংক করেছে। তো বিশ্বব্যাংক সুশাসন বলতে কি বোঝে সেটা আমরা একটু দেখি। সুশাসন বলতে বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। বিশ্বব্যাংক বলছে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের জন্য, একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য একটি দেশের অভ্যন্তরে যে অর্থনৈতিক সামাজিক যে সম্পদগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করা, সেগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য যে ক্ষমতা প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে সুশাসন। তো অন্যদিকে ইউএনডিপি কি বলেছে? ইউএনডিপি বলেছে ইউএনডিপি দিয়ে বোঝায় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো ইউএনডিপি কি বলেছে সুশাসন সম্পর্কে? ইউএনডিপি বলেছে একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন। এইদিকে সুশাসন সম্পর্কে জাতিসংঘের মহাসচিব কি বলেছেন? জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন যে সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতাকে প্রবর্তন করে। সুশাসন সম্পর্কে আরও অনেকগুলো সংজ্ঞা আছে, তো আমরা এই কটা সংজ্ঞা আলোচনা করলাম। এবং সুশাসন সম্পর্কে সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন হচ্ছে ম্যাককর্নি। তো ম্যাককর্নির মতে সুশাসন বলতে উনি কী বুঝিয়েছেন? সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। তো ম্যাককর্নি বলেছেন যে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সিভিল সোসাইটি, সুশীল সমাজ বলতে আমরা বুঝি সমাজের বা রাষ্ট্রের বুদ্ধিজীবী শ্রেণী যারা আছেন, বুদ্ধিজীবী শ্রেণী পেশার যারা আছেন, বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে যারা নিয়োজিত তাদেরকে আমরা সুশীল সমাজের সদস্য হিসেবে জানি। তো এই সুশীল সমাজের সাথে রাষ্ট্রের কী সম্পর্ক? সরকারের সাথে শাসিত জনগণের, যারা সরকার দ্বারা যারা শাসিত হচ্ছে, যারা সরকারের শাসন মেনে নিচ্ছে, তাদের সাথে সরকারের কেমন সম্পর্ক, তারপর শাসকের সাথে শাসিতের সম্পর্ক কেমন, সেই সম্পর্কটাকে বোঝায়। তো এই যে আমরা যে এতক্ষণ ধরে যে সংজ্ঞাগুলো আলোচনা করলাম, এই সংজ্ঞার আলোকে আসলে আমরা বলতে পারি আসলে যে শাসন ব্যবস্থাকে আমরা সুশাসন বলবো, সেখানে কি থাকতে হবে? সেখানে প্রশাসনের জবাবদিহিতা থাকতে হবে, সরকারের বৈধতা থাকতে হবে,
সরকার যখন সরকার একটা নির্দিষ্ট মেয়াদ পরে নির্বাচনের মাধ্যমে সরকার বদল হয়ে আরেকটা নতুন সরকার হবে, তো সেই সরকার জনগণের সমর্থন নিয়ে আসবে, সরকারের একটা বৈধতা থাকবে। তারপরে সরকার কি কাজ করছে, প্রশাসনিক কি কাজ হচ্ছে, সেই প্রশাসনিক কাজগুলো জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, সরকারের সিদ্ধান্তগুলো, সরকারের কাজগুলো, নীতি যেগুলো প্রণীত হবে সেই নীতিগুলো আমরা সাধারণ মানুষ যাতে সহজেই বুঝতে পারি। এরপরে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে, বাক স্বাধীনতা থাকতে হবে, সকল রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, আইনের অনুশাসন নিশ্চিত হবে বা আইনের শাসন থাকবে, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকবে। তো এই বিষয়গুলো যখন নিশ্চিত হবে বা এই বিষয়গুলো যখন আমরা দেখব যেগুলো নিশ্চিত হয়েছে, তখন আমরা বুঝবো যে এখানে সুশাসন বিরাজ করছে। তো সুশাসনের যে 4টা স্তম্ভের কথা বলেছে বিশ্বব্যাংক, সেই 4টা স্তম্ভগুলো আমরা একটু আলোচনা করি এই সংজ্ঞার আলোকে, যে সুশাসনের 4টা স্তম্ভ কি। 2000 সালে বিশ্বব্যাংক যে 4টা স্তম্ভের কথা বলেছে সুশাসনের, সেই 4টা স্তম্ভ হচ্ছে দায়িত্বশীলতা। তো দায়িত্বশীলতা বলতে আমরা কি বুঝি? দায়িত্বশীলতা বলতে আমরা বুঝি এটা সুশাসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এর সুশাসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেহেতু দায়িত্বশীলতা, তাহলে আমরা এখানে দায়িত্বশীলতা বলতে কি বুঝি? দায়িত্বশীলতা অর্থ হচ্ছে সরকার ও রাজনৈতিক প্রক্রিয়ার কর্মকাণ্ডের দায়িত্বশীলতা। তো সরকার এবং রাজনৈতিক যে প্রক্রিয়া, আমাদের সরকারগুলো এখনকার প্রত্যেক রাষ্ট্রে যে সরকারগুলো, সেগুলো তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকেই তারা কিন্তু সরকার গঠন করে, রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে মূলত সরকার গঠিত হয়। তো এই সরকার এবং রাজনৈতিক যে প্রক্রিয়া, তাদের কর্মকাণ্ডগুলো, তাদের যে কাজগুলো, সেগুলোর দায়িত্বশীলতা বোঝাচ্ছে এখানে। সুশাসনের যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, যে দায়িত্বশীলতা, সেটা দায়িত্বশীলতা বলতে শুধুমাত্র বোঝাচ্ছে সরকার ও রাজনৈতিক প্রক্রিয়ার কর্মকাণ্ডের দায়িত্বশীলতা। তো সরকারের শাসন বিভাগ তাদের নীতি, সিদ্ধান্ত, কাজের জন্য আইন বিভাগের নিকট তারা কি থাকে? দায়বদ্ধ থাকে। তো এভাবে পরোক্ষভাবে শাসন কর্তৃপক্ষ জনগণের নিকটই দায়ী থাকে, কেননা আইন বিভাগের সদস্যগণ জনগণেরই নির্বাচিত প্রতিনিধি। তো শাসন বিভাগের যারা সদস্য, তারা কি? আইন বিভাগের সদস্য। আর আইন বিভাগের যারা সদস্য, আইন বিভাগের সদস্য কাদের দ্বারা নির্বাচিত হচ্ছে? সাধারণ জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে। তো পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে, আমরা পরোক্ষভাবে বলতে পারি যে আসলে এই যে শাসন কর্তৃপক্ষ, এরা কি করে? জনগণের নিকট দায়বদ্ধ থাকে। তারপরে আমাদের 4টা স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ হচ্ছে দায়িত্বশীলতা, তারপরে হচ্ছে জবাবদিহিতা। তো জবাবদিহিতা বলতে আমরা কি বুঝি? একটি রাষ্ট্রের শাসন বিভাগ যেমন তাদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরে যে সংগঠনগুলো থাকে, সেগুলো পরিচালনার জন্য এর পরিচালকদের দায়বদ্ধ থাকতে হয়। তো তাদেরকে জবাবদিহি করতে হয়। তারপর আমাদের আরেকটা যে স্তম্ভ, সেটা হচ্ছে স্বচ্ছতা। তো স্বচ্ছতা বলতে আমরা বুঝি, স্বচ্ছতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রান্সপারেন্সি। তো স্বচ্ছতার অর্থই হচ্ছে পরিষ্কার, স্পষ্ট, নির্ভুল। দ্বৈত অর্থবোধকতার অনুপস্থিতিই হলো স্বচ্ছতা, যে কোনো একটা কথার 2টা অর্থ হবে না, সে একটা শব্দ বা একটা বাক্যের একটাই অর্থ থাকবে, যে তুমি যেটা এই একটা কথা দিয়ে আমি যেটা বুঝবো, তুমিও সেটা বুঝবে। একটা কথা দিয়ে দুইজন 2 রকম বা তিনজন একটা কথাকে 3 রকম ভাবলে হবে না। তো একটা বিষয়ের যখন দুই রকম অর্থের অনুপস্থিতি হবে, তখন আমরা বুঝবো যে জিনিসটা স্বচ্ছ। তো শাসন ব্যবস্থার আইন কানুন, নীতি, সিদ্ধান্তগুলো স্পষ্ট, পরিষ্কার এবং এগুলোর স্বচ্ছ হতে হবে। যদি এর একাধিক অর্থ বা ব্যাখ্যা করার সুযোগ থাকে, তাহলে এটা জনগণের কাছে বোধগম্য হবে না। আর শাসক শাসিতের মধ্যে সিদ্ধান্ত গ্রহণকারী তা পালনকারীর মধ্যে কি হবে? একটা ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে। তো এই জন্যই নীতি বা সিদ্ধান্ত যেটাই বা আইন যেটাই প্রণয়ন করা হোক না কেন, সেটা কি হবে? সেটাকে স্বচ্ছ হতে হবে, যাতে করে সবাই সেটাকে সহজে বুঝতে পারে।
তো সেটা হলেই সুশাসন প্রতিষ্ঠার পথ কী হবে? সুগম হবে। আচ্ছা, তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আইনি কাঠামো। একটা বৈশিষ্ট্য হচ্ছে আইনি কাঠামো বা আইনের শাসন। তো আইনের শাসনটা কি? আইনের শাসন বলতে আমরা কি বুঝি? আইনের শাসনের মূল কথাই হচ্ছে আইনের চোখে বা আইনের দৃষ্টিতে সবাই সমান হবে, তারপর সকলেরই আইনের আশ্রয় লাভের সুযোগ থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে শুনানি ছাড়া কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। একটা শুনানি বলতে একটা মানুষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তার পক্ষে বিপক্ষে যে সাক্ষ্য প্রমাণ সব কিছু জোগাড় করার পরে যদি সে দোষী সাব্যস্ত হয়, তখনই তাকে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। তারপর আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে জনগণের অংশগ্রহণ বা অংশগ্রহণ। তো অংশগ্রহণটা কি? অংশগ্রহণের অর্থ হলো রাজনৈতিক ও শাসন কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ, নীতি প্রণয়নে নাগরিকদের সম্পৃক্ততা, তথ্য মত ও পরামর্শমূলক কাজে জনগণের অংশীদারিত্ব, রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া, যৌথ উদ্যোগ, যৌথ পরিকল্পনা, জনগণের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ। রাষ্ট্র ব্যবস্থায় তৃণমূল পর্যায়ে পর্যন্ত জনগণের অংশগ্রহণ সুশাসনকে কি করে? গতিশীল করে। তো একদম কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ যখন নিশ্চিত হয়, জনগণের যখন অংশগ্রহণের সুযোগ যখন উন্মুক্ত থাকে, তখন আমরা সেটা বলবো কি? শাসন ব্যবস্থাটা অংশগ্রহণমূলক। তো এই জনগণের অংশগ্রহণের সুযোগ যখন থাকে, তো এই তখন আমরা আসলে বলতে পারি যে একটা শাসন ব্যবস্থা বা কে আমরা সুশাসন বলতে পারি, যে এই শাসন ব্যবস্থাটা সুশাসন, এটা ভালো শাসন ব্যবস্থা। তো আসলে সুশাসন বলতে আমরা বুঝি যে দক্ষ, কার্যকরী, নির্ভুল একটা শাসন ব্যবস্থা, যেখানে একটা রাষ্ট্রের সকল নাগরিকের সমস্ত অধিকার রক্ষিত থাকে, সে আইনের শাসনাধীন থাকে, আইনের শাসন নিশ্চিত হয়, স্বচ্ছতা থাকে, সরকারের দায়িত্ব বা সরকার এবং রাজনৈতিক যে কর্তৃপক্ষ তাদের দায়িত্বশীলতা থাকে। তো এই বিষয়গুলো নিশ্চিত হলে আসলে আমরা বুঝতে পারি যে একটা রাষ্ট্রে সুশাসন বিরাজমান আছে এবং জনগণ সেখানে নিরাপদ আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি শুভ কামনা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।